ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আজকে আমরা যে পার্টটা পড়ছি সেটা হচ্ছে লিকুইডের একটা ওয়ান অফ দ্য প্রপার্টিজ পার্ট, সেটা হচ্ছে ভিসকোসিটি। তো ভিসকোসিটি হচ্ছে লিকুইড ফ্লো এর মোশন, মানে লিকুইডটা ফ্লো করছে তখন দেখা যায়। তো বেসিক্যালি ফ্লুইডের ক্ষেত্রে ভিসকোসিটি দেখা যায়। তো লিকুইড আর গ্যাস একসাথে আমরা তাকে ফ্লুইড বলি, বাট অবজার্ভ বেশি আমরা লিকুইডের ক্ষেত্রেই করতে পারি। তো প্রথমে তোদেরকে দেখতে হবে স্ট্রিমলাইন ফ্লো কাকে বলে। স্ট্রিমলাইন ফ্লো কায় না, যে সকল ফ্লো এর প্রতিটা পয়েন্টে ভেলোসিটির ডিরেকশনটা সেম তাকে স্ট্রিমলাইন বলে। ডিরেকশনটা কিন্তু সেম বা ইউনিফর্ম, মানে ডিরেকশনটা টাইমের রেসপেক্টে চেঞ্জ করছে না, সে যেদিকেই হোক না কেন। মানে ডিরেকশন গুলো সিমিলার দিকে কিন্তু একবারও বলছি না। ধর আজকে এরকম একটা টিউবের মধ্যে দিয়ে এই যে ফ্লো করছে, এই পয়েন্টে ফ্লোয়ের ডিরেকশন এইদিকে, এই পয়েন্টে ফ্লোয়ের ডিরেকশন এইদিকে, এই পয়েন্টে এইদিকে, 10 সেকেন্ড পরও যেন ডিরেকশনটা এটাই থাকে, তখন আমরা তাকে স্ট্রিমলাইন ফ্লো বলি। তো দুটো স্ট্রিমলাইন কখনো কাট করতে পারে না, এই কোশ্চেনটা খুব আসে। কেন না, কাট করলে দুটো ট্যানজেন্ট আঁকা সম্ভব, দুটো ট্যানজেন্ট দুটো ডিরেকশনকে বোঝাবে, যেটা স্ট্রিমলাইনের ক্ষেত্রে হয় না। স্ট্রিমলাইনের ওয়ান অফ দ্য পার্ট হলো স্টেডি ফ্লো, যার ক্ষেত্রে কি, যে ডিরেকশন তো সেম ছিলই, এবার ম্যাগনিটিউডটাও সেম, তাকে আমরা বলছি স্টেডি ফ্লো। আর টার্বুলেন্ট ফ্লো কি, যেখানে ডিরেকশনটা প্রতিটা পয়েন্টে আলাদা আলাদা দিকে, তাকে আমরা অশান্ত প্রবাহ বা টার্বুলেন্ট বলছি। এবার চলে আসছে আমরা ভিসকোসিটি কি না, যখনই ফ্লুইড ফ্লো করছে, ফ্লুইডকে যদি অনেকগুলো ফ্লোর হিসেবে কল্পনা করিস, মানে তুই অনেকগুলো লেয়ার হিসেবে কল্পনা করিস, তাহলে একদম যে নিচের লেয়ার, যেটা কিনা গ্রাউন্ডের কন্ট্যাক্টে আছে, সেখানে নর্মাল ফ্রিকশন কাজ করছে, এই যে একদম নিচে, তাহলে সে তো অতটা জোরে এগিয়ে যেতে পারবে না। তাহলে তার থেকে যে উপরের লেয়ার আছে সে যেতে পারবে। তাহলে এই লেয়ারটার ভেলোসিটি যদি ভি হয়, এর উপরের লেয়ারের ভেলোসিটি কম্পারেবলি আরো বেশি হলো, তাহলে দুটো লেয়ারের মধ্যে একটা ভেলোসিটির ডিফারেন্স তৈরি হলো। এই যেই ভেলোসিটির ডিফারেন্স তৈরি হলো, এই ভেলোসিটির ডিফারেন্সের জন্য এদের মধ্যে একটা ইন্টারনাল ফ্রিকশন তৈরি হচ্ছে। এই ইন্টারনাল ফ্রিকশনকে ভিসকোসিটি বলা হয়। বোঝা গেল? এই ইন্টারনাল ফ্রিকশনকে ভিসকোসিটি বলা হয়। তো ফ্রিকশনেরও যা কাজ মোশনকে রেজিস্ট করা, ভিসকোসিটিরও তাই কাজ ফ্লুইডের মোশনকে রেজিস্ট করা। কিন্তু এটা কিন্তু সকল ফ্লুইডের মোশন না, বলতে পারিস ইন্টারনাল রিলেটিভ মোশন বিটুইন দ্য লেয়ার্স অফ ফ্লুইড, ফ্লুইডের ভেতরে যে ইন্টারনাল মোশন আছে তাকে রেজিস্ট করা। তো এখান থেকে ভিসকোসিটির ডেফিনেশন, ভিসকোসিটির ইউনিট, ভিসকোসিটির ডাইমেনশন সবই ইম্পর্টেন্ট। আইডিয়াল ফ্লুইড মানে যার ক্ষেত্রে ভিসকোসিটি কাজ করে না, তার মানে প্রতিটা লেয়ার একই ভেলোসিটি নিয়ে কাজ করে। আর এই ডটেড লাইনগুলোকে কি বলা হতো দেখবি, ভেলোসিটি প্রোফাইল। যেমন পাইপের মধ্যে দিয়ে যাওয়ার সময় মাঝখানের লেয়ারের ভেলোসিটিটা সব থেকে বেশি হবে, একদম দুটো সাইডের ভেলোসিটি সব থেকে কম হবে, কেন পাইপের ইন্টার ভেতরে রেজিস্ট্যান্সের জন্য ওখানে ভেলোসিটি প্রোফাইলটা কম হবে। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি কাকে বলে, যে দুটো লেয়ার যাদের ভেলোসিটির মধ্যে একজন বেশি একজন কম, তারা যদি আমি দেখি ফোর্সটা, সেই ফোর্সটা বলছে এরিয়ার সাথে প্রপোর্শনাল, আর ডিভিডিএক্স মানে ভেলোসিটি বাই লেন্থ, এই এর সাথে প্রপোর্শনাল। তাহলে প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসছে তাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি। তার ইউনিট সংজ্ঞা এগুলো পড়বি। ফ্রিকশন আর ভিসকোসিটির সিমিলারিটিস ডিসিমিলারিটিস খুব ইম্পর্টেন্ট। ভিসকোসিটি কার কার উপর ডিপেন্ড করে, প্রেসার টেম্পারেচারের উপর কিভাবে ডিপেন্ড করে। নেক্সট আমরা চলে আসছি ক্রিটিক্যাল ভেলোসিটি। তাহলে ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে, তুই যদি খেয়াল করিস ক্রিটিক্যাল ভেলোসিটির ক্ষেত্রে, তুই যদি সরি ক্রিটিক্যাল ভেলোসিটির ব্যাপারটা তুই যদি দেখিস, যে একটা পাইপ দিয়ে যখন জল পড়ছে, এই পাইপ দিয়ে যখন জল পড়ছে প্রথমে দেখবি যখন ওয়াটারের ভেলোসিটি কম আছে তখন একটা নির্দিষ্ট জায়গার মধ্যে দিয়ে পড়ছে, তো এটা হয়ে যাচ্ছে আমাদের ল্যামিনার ফ্লো। কিন্তু যখন ভেলোসিটি অনেক বেড়ে যাচ্ছে, তুই যখন কলটা আরো খুলছিস তখন দেখবি চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। তাহলে লিকুইডের একটা ভেলোসিটি আছে, যার আগে অবধি সেটা ছিল স্ট্রিমলাইন, মানে একটা নির্দিষ্ট রীতিতে পড়তো, মানে প্রতিটা পয়েন্টের ভেলোসিটি ডিরেকশন চেঞ্জ হতো না। আর আফটার দ্যাট হয়ে যাচ্ছে সেটা টার্বুলেন্ট, তাকে আমরা বলছি ক্রিটিক্যাল ভেলোসিটি। তা ক্রিটিক্যাল ভেলোসিটি ওইভাবে কোনো প্রুফ নেই, একটা ডাইমেনশনের সাহায্যে জিনিস আছে। যে ক্রিটিক্যাল ভেলোসিটি ধরে নিচ্ছে ভিসকোসিটির ওপর ডিপেন্ড করে, ডেনসিটির ওপর ডিপেন্ড করে, আর এলটা বলতে এই পাইপের লেন্থের ওপর, মানে এফেক্টিভ লেন্থ বা ডায়ামিটার বলতে পারিস, তার উপর ডিপেন্ড করে। দুদিকের ডাইমেনশন ইকুয়াল করে সেখান থেকে যে এক্সপ্রেশনটা পাচ্ছি, সেই এক্সপ্রেশনের মধ্যে আসছে কি, ইটা বাই রো এল এর সাথে প্রপোর্শনাল। প্রপোর্শনাল তুললে যে কনস্ট্যান্টটা আসে
সেই কনস্ট্যান্টটাকে বলা হচ্ছে রেনল্ডস নাম্বার। এই রেনল্ডস নাম্বারের সাহায্যেই তুই কোনো লিকুইডের ফ্লোটা টার্বুলেন্ট না স্টেডি সেটা বুঝতে পারিস। কিরকম না, যদি টার্বুলেন্ট হয় বলা হচ্ছে রেনল্ড একটা নাম ভ্যালু আছে, সেটা হলো 2300 ভ্যালু, 2300 থেকে যদি কম হয় রেনল্ডস নাম্বার ওই লিকুইডের ক্ষেত্রে, তখন সেটা হয়ে গেল স্টেডি। আর 2300 থেকে বেশি হলে টার্বুলেন্ট। তোকে কিন্তু লিকুইডের ভেলোসিটি বলা থাকবে, ডেনসিটি লেন্থ ইটা বলা থাকবে, তোকে এনটা বার করতে হবে। এন এর ভ্যালু 2300 বেশি না কম সেটা দেখতে হবে। মানে এনসিটাকে বলা হচ্ছে ক্রিটিক্যাল রেনল্ডস নাম্বার, আর তুই যে র্যান্ডামলি বার করছিস যে কোনো লিকুইডের সাথে, সেটা ক্রিটিক্যাল নাম। এবার চলে আসি স্টোকস ল। স্টোকস ল কি বলছে, একটা বডি, সলিড বডি যখন একটা লিকুইডের মধ্যে দিয়ে নিচের দিকে যায়, তখন তার অনেক রকম ওয়েট নিচের দিকে, বায়ান্সি ফোর্স ওপরের দিকে। ও নিচের দিকে যাচ্ছে বলে ওর কাছাকাছি লেয়ার গুলোও নিচের দিকে যাচ্ছে, কিন্তু যে লেয়ারটা দূরে আছে সে তো আর নিচে যাচ্ছে না। সে তাহলে একটা এদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি তৈরি হলো, তাহলে একটা ভিসকোসিটি তৈরি হচ্ছে। ইনিশিয়ালি ওয়েটটা কিন্তু বায়ান্সি ফোর্স প্লাস ভিসকোসিটি দুজনের থেকে বেশি, কিন্তু যত সময় যাচ্ছে বডিটা নিচে নামছে, যত নিচে নামছে ভেলোসিটি বাড়ছে। ভেলোসিটি বাড়লে কিন্তু ভিসকোসিটি ফোর্সটা বাড়ছে। ওয়েট আর বায়ান্সি ফোর্স তো ফিক্সড, বাড়ছে ভিসকোসিটি। তাহলে একটা সময় আসবে যখন এই দুজন সমান হয়ে যাবে, কারণ ডান দিকের এই ভ্যালুটা বাড়তেই আছে। যখন এটা হয়ে গেল তখন নেট ফোর্স কত হয়ে গেল বডিটার ওপর, 0। তখন বডিটার ভেলোসিটি হয়ে গেল কনস্ট্যান্ট। মানে বাকি রাস্তাটা কিন্তু ভেলোসিটি 0 নয়, বাকি রাস্তাটায় অ্যাক্সিলারেশন 0, এটা ভালো করে বুঝবি। তাহলে যখন টার্মিনাল ভেলোসিটি আসছে, সরি, একে বলা হচ্ছে টার্মিনাল ভেলোসিটি। তো প্রথমে আসছি স্টোকস ল। স্টোকস ল মানে ওই যে পড়ছে তখন যে ভিসকোসিটিটা কাজ করছে, ভিসকাস ফোর্সটা, সেটা স্টোকস ল দিয়েছিল। এগেন এটার কোনো প্রুফ নেই, ডাইমেনশনাল প্রুফ দেখে নিবি। এবার হচ্ছে টার্মিনাল ভেলোসিটি, খুব ইম্পর্টেন্ট, গ্রাফটা দরকার এবং পুরো প্রুফটা। টার্মিনাল ভেলোসিটি কি কি বিষয়ের উপর নির্ভর করে, পুরো প্রুফটা পড়বি। ওয়েট, ভিসকোসিটি আর বায়ান্সি ফোর্সের সাথে সমান। ওয়েট মানে হচ্ছে ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু জি, ভিসকোসিটি ফোর্স মানে হচ্ছে স্টোকস ল, আর বায়ান্সি ফোর্স হচ্ছে ভলিউম অফ দ্য সলিড অ্যাকর্ডিং আর্কিমিডিস প্রিন্সিপাল ইন্টু লিকুইডের ডেনসিটি, কেন বায়ান্সি ফোর্স লিকুইড দেয়। এরপর আমরা চলে আসছি রেট অফ ফ্লো। রেট অফ ফ্লো মানে কিন্তু বারবার বলছি লিকুইডের ভেলোসিটিকে বোঝায় না, লিকুইডের ভেলোসিটি ইনটু এরিয়াকে বোঝায়। সেখান থেকে আমাদের ইকুয়েশন অফ কন্টিনিউটি α1 v1 ইকুয়াল টু α2 v2, কোনো কারণে যদি এরিয়া কমে ভেলোসিটি বাড়বে, এখান থেকে কিন্তু অঙ্ক আসবে। এবং এবং এটা কিন্তু কনজারভেশন অফ মাসকে বোঝায়, এই ওয়াই শেপের অঙ্ক আসে। তাহলে এই যে α1 v1 প্লাস α2 v2 ইকুয়াল টু α3 v3, কারণ এই দুটো মিলে একটাতে যাচ্ছে, এরকম ব্যাপার। এবার হচ্ছে বার্নৌলিস থিওরেম। বার্নৌলিস থিওরেম থেকেও তোর অঙ্ক আসবে। বার্নৌলিস থিওরেম স্টেটমেন্ট দেখে নিবি যে হাফ রো ভি স্কোয়ার প্লাস পি প্লাস রো জি, যেটা একটু কনস্ট্যান্ট। এই বার্নৌলিস থিওরেমের তিনটে অ্যাপ্লিকেশন আছে। একটা ম্যাগনাস এফেক্ট বুঝিয়েছিলাম। তো ম্যাগনাস এফেক্ট থেকে আমরা মানে আগে বার্নৌলিস থিওরেম থেকে দেখতে পাচ্ছি যে যে পয়েন্টে ভেলোসিটি বেশি হবে সেই পয়েন্টে প্রেসার কম হবে। তো কোনো বল সুইং করার গল্পটাও একটা, যে একটা বলকে তুই স্পিন করাতে করাতে, ঘুরাতে ঘোরাতে ছেড়ে দিলি, সে সামনের দিকে যাচ্ছে, তাহলে এয়ার লেয়ার গুলো পেছন দিকে যাচ্ছে। এবার এই ওপরের সেকশনে যদি দেখিস, বলটাও যাচ্ছে পেছন দিকে, এয়ার লেয়ারটাও যাচ্ছে পেছন দিকে একই দিকে, তাহলে এয়ার লেয়ার বেশি বেশি করে যাবে, মানে এখানে ভেলোসিটি বেড়ে যাবে। কিন্তু নিচের পয়েন্টে যদি দেখিস, বলটা যাচ্ছে ডান দিকে, এয়ার লেয়ার যাচ্ছে বাঁ দিকে, এখানে উল্টো দিক হয়ে যাচ্ছে, এখানে তার ফ্রিকশন কাজ করবে, তাহলে নিচে ভেলোসিটি কম হয়ে যাবে, ওপরে ভেলোসিটি বেশি হয়ে যাবে। তো ভেলোসিটি বেশি মানে আবার প্রেসারটা কম, তাহলে এখানে প্রেসার বেশি, তাহলে বলটা সোজা না গিয়ে হাই থেকে লো এরকম বেঁকে যাবে। এই বেঁকে যাওয়াটাকেই আমরা বলছি হচ্ছে ম্যাগনাস এফেক্ট। সিমিলারলি এর উপর ডিপেন্ড করলে একটা ভেঞ্চুরি মিটার বানানো হয়, যে সাহায্যে আমরা কি মাপতে পারি বল, রেট অফ ফ্লো মাপতে পারি, যে a1 a2 √2gh বাই a1 স্কোয়ার মাইনাস a2 স্কোয়ার। খুব ইম্পর্টেন্ট এর ওয়ার্কিং প্রিন্সিপাল। টরিসেলিস থিওরেম খুব ইম্পর্টেন্ট, যে একটা টিউবের স্মল এইচ উচ্চতা নিচে একটা পোর আছে, সেই পোর থেকে যে স্পিডে আমার লিকুইডটা বেরিয়ে আসছে। তো একদম ওপরের এখন একদম যখন ওপরে ধরেছিস এ পয়েন্ট, সেই এ পয়েন্টে ধরেছিস প্রায় স্থির। তো প্রায় স্থির মানে এখানে ভেলোসিটি নেই, যা প্রেসার আছে শুধু অ্যাটমসফিয়ারিক প্রেসার। আর পোরের মুখটাই ভাবছিস ভেলোসিটি ভি, আর এখানে অ্যাটমসফিয়ারিক প্রেসার। তুই কিন্তু অনেকেই ভাবতে পারি এই জলটার তো চাপ হবে না, একদম পোরের মুখটা ধরছি, বাইরে এয়ারই ধরছি। সেখান থেকে ক্যালকুলেট করে দেখতে পাচ্ছি ভেলোসিটিটা √2gh। মানে পোর্টটা মানে ছিদ্রটা নিচ থেকে কতটা উপরে আছে ইম্পর্টেন্ট না, উপর থেকে কতটা নিচে আছে সেটা বেশি ইম্পর্টেন্ট। আর কত দূরে গিয়ে পড়বে সেটা যখন ক্যালকুলেট করলাম রেঞ্জ, সেই রেঞ্জটাতে দেখছি নিচের হাইটটা নিচ থেকে কতটা উপরে আছে সেটাও যেমন আছে, ওপর থেকে কতটা নিচে আছে সেটাও দরকার পড়ছে। তো কি
আমরা ধরে নিচ্ছি, এই রেঞ্জটা একটু বুঝিয়ে দিচ্ছি, যে ভি স্পিডে ওই জলটা ইজেক্ট হচ্ছে। তাহলে যেটা যখন এখানে এসে ধাক্কা খেলে ধরে নিলাম টি সেকেন্ডে, তাহলে ওয়াই বরাবর কতটা গেল, স্মল এইচ, আর এক্স বরাবর কতটা গেল বল, ক্যাপিটাল আর। তাহলে আমরা এরকম ভাবতে পারি, যে সময় ওয়াই বরাবর স্মল এইচ দূরত্ব নামলো, সেই একই সময় এক্স বরাবর ক্যাপিটাল আর দূরত্ব গেল। ঠিক আছে? তাহলে এবার এখানে যে পার্টিকেলটাকে আমি ছুড়েছি, দেখ এটা প্রজেক্টাইলের মতো দেখতে হাফ, তো কিন্তু সেটা পার্টিকেলটাকে ইনিশিয়ালি এক্স অ্যাক্সিসে ছুড়েছি, তাহলে ভেলোসিটিটা শুধুমাত্র দেখ এক্স অ্যাক্সিসেই আছে, ওয়াই অ্যাক্সিসে কোনো ভেলোসিটি নেই, কিন্তু এক্স অ্যাক্সিসে কোনো ত্বরণ নেই, ওয়াই অ্যাক্সিসে ত্বরণটা আছে জি। তাহলে যে সময় ওয়াই অ্যাক্সিসে এইচ নামে, তাহলে এইচ ইকুয়াল টু ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি ইনিশিয়ালি কত ছিল, ইউ জিরো, প্লাস হাফ জিটি স্কোয়ার, সেখান থেকে টিটা বার করে দিলাম। সেই টি টাইমে এক্স অ্যাক্সিসে যত যায়, এবার এক্স অ্যাক্সিসে তো কোনো অ্যাক্সিলারেশন নেই, তাহলে ডিস্টেন্স মানে শুধু ইনিশিয়াল ভেলোসিটি ইন্টু টাইম করলেই হবে, হাফ এটি স্কোয়ার টার্মটা আসবে না। সেখান থেকে দেখতে পাচ্ছি 2√H1 H2, সরি এইচ ইন্টু এইচ ওয়ান, মানে নিচ থেকে কতটা উপরে আছে সেটা যেমন ইম্পর্টেন্ট, ওপর থেকে কতটা নিচে আছে সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, দ্যাটস অল। তো এখান থেকে খুব ইম্পর্টেন্ট, আচ্ছা একটা আসে নিউটোনিয়ান লিকুইড আর নন নিউটোনিয়ান লিকুইড। এটা আমি কিন্তু লেখাইনি। নিউটোনিয়ান লিকুইড হচ্ছে যারা নিউটনের সূত্র মেনে চলে, আর নন নিউটোনিয়ান লিকুইড মানে হচ্ছে যারা নিউটনের সূত্র মেনে চলে না। নিউটনের সূত্র মানে ল অফ ভিসকোসিটি, যেটা এই যে এফ ইকুয়াল টু ইটা এ ডিভিডিএক্স, এরকম উদাহরণ নন নিউটনের ব্লাড লিখতে পারিস, তারপরে পেন্ট লিখতে পারিস, রং লিখতে পারিস, এরা সবই হচ্ছে নন নিউটোনিয়ান লিকুইড। এখান থেকে ইম্পর্টেন্ট ভেঞ্চুরিমিটারের প্রুফ, অবশ্যই আমাদের বার্নৌলিস থিওরেম, আর টার্মিনাল ভেলোসিটি আর ক্রিটিক্যাল ভেলোসিটি। আর খুব আসবে এখান থেকে যে অঙ্কগুলো, সেটা হচ্ছে কনসেপ্ট বেস কোশ্চেন খুব আসে কিন্তু, হ্যাঁ, বার্নৌলিস থিওরেমের উপর অ্যাপ্লাই করে হটসে যত কোশ্চেন পাবি পড়ে ফেল। হটস এবং আমার সাজেশন বুকে ওই যে পতাকা পথ পথ করে ওড়ে কেন, বা কেন ফ্ল্যাটিং হয়ে ওড়ে, এইগুলো সব কোশ্চেন গুলো আসে। বা এরোপ্লেনের ডানার সামনের দিকটা মোটা, পেছনের দিকটা ছুটালো করা হয় কেন, ঝড় বৃষ্টির সময় খড়ের বাইরের দিকে উড়ে যায় কেন, এই সব কটা কিন্তু খুব কনসেপচুয়াল কোশ্চেন এবং এগুলো আসে। ওকে, থ্যাংক ইউ।